আসসালামু আলাইকুম সবাইকে। আমি সেজান আহমেদ অর্ক তোমাদের সাথে আছি অন্বেষণের পক্ষ থেকে। আজকে আমাদের কোনো রেগুলার একাডেমিক ক্লাস না, বরং তোমাদের মধ্যে থেকে যারা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পড়তে চাও, বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনেকের ফ্যাসিনেশন থাকে, ল, ইকোনমিক্স, আইআর, এগুলো নিয়ে যারা পড়াশোনা করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা। কেননা বি ইউনিট নিয়ে আমাদের দেশে অনেক রকম ভুল ভ্রান্তি আছে, অনেক রকমের ভুল ধারণা আছে। এটা কি বি ইউনিট, এটা কি ডি ইউনিট, নাকি এটা বিভাগ পরিবর্তন? আজকে আমরা এটাই জানবো, কেননা 22-23 সেশন থেকে এই ব্যাপার নিয়ে অনেক রকমের কনফিউশন তৈরি হয়েছে। তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ ভিডিওর, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট সম্পর্কিত খুঁটিনাটি তথ্যাবলী। ঠিক আছে, দেখো প্রথমে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট আছে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এরপরে চারুকলা ইউনিট তো আছে এবং আইবিএ আছে, এটা স্বতন্ত্র। এবার দেখা যাক যে পূর্বের বিভাগ পরিবর্তনের জন্য অফিশিয়ালি ডি ইউনিট আর নেই। এর দ্বারা কি বোঝাচ্ছে? ডি ইউনিট বলতে কোনো কিছু আসলে এখন আর নেই। আগে আমরা বিভাগ পরিবর্তন বলতে, অর্থাৎ আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি 11-12 সেরকম পড়াশোনা ধরো করি নাই, আমাকে অবশ্যই আমার ইচ্ছা ছিল কি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ল, আইআর অথবা ইকোনমিক্স নিয়ে পড়বো। এই যে ডি ইউনিট ছিল আমার জন্য, অর্থাৎ আমি জানতাম যে আমাকে ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। ডি ইউনিট ছিল বিভাগ পরিবর্তন ইউনিট। ওকে, কিন্তু 22-23 সেশনে হঠাৎ করে বলা হলো যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কোনো রকমের ডি ইউনিট থাকবে না। তাহলে তো তখন আমার মাথায় বাজ পড়ে গেছে, আমি তখন কলেজে অলরেডি এইচএসসি দিব, এখন আমি শুনলাম যে ডি ইউনিট থাকবে না, তাহলে আমি এত বছর কি ভুল প্রিপারেশন নিয়ে আসলাম? এখন আমার কি হবে? এখন তো আমাকে সেই গড্ডালিকে প্রভাবিতই ভাসতে হবে, তাই না? আমাদের দেশে একটা ধারণা আছে যে সবাই আইদার ডাক্তার হবে নয়তো ইঞ্জিনিয়ার হবে। আসলে এতগুলো সিট তো আমাদের দেশে নাই, তাই না? দেখো, তবে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে সব ইউনিটে, অর্থাৎ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। এই ব্যাকগ্রাউন্ড বলতে আমি বোঝাচ্ছি, হতে পারে সেটা সায়েন্স, হতে পারে আর্টস বা হিউম্যানিটিজ, আমরা যখন যেটাকে যে নামে ডেকে থাকি আর কি, আমরা খুব প্রচলিত ভাবে আমরা আর্টস বলি অথবা হিউম্যানিটিজ, এবং আছে কমার্স। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড বলতে এগুলো বোঝাচ্ছে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট সকলেই তিনটা ইউনিটে, এ বি সি তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আর চারুকলা আর আইবিএ তে সবসময় সবাই দিতে পারতে, এজন্য আমি পার্টিকুলারলি বলছি না। অর্থাৎ দেখো, আমি তোমাকে ভেঙে বোঝাই যে পূর্বে আগে সিস্টেমটা কি ছিল, তাহলে তুমি বুঝবা। আগে সিস্টেমটা ছিল এ ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই হিউম্যানিটিজ এর স্টুডেন্ট সি হতে হবে, এরপর সি ইউনিট, সি ফর কমার্স। ঠিক আছে, আগের সিস্টেম অনুযায়ী, অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করা যাবে না, কারণ এই ব্যাপারটা কিন্তু এখন আর প্রচলিত নাই। সি ইউনিটে কমার্স, বি ইউনিটে হিউম্যানিটিজ, এ ইউনিট সায়েন্স, এটা 2022-23 সালের আগ পর্যন্ত ছিল। অর্থাৎ সায়েন্সের বাইরে কেউ এই ইউনিটে পরীক্ষা দিতেই পারতো না, আর্টসের বাইরে কেউ বি ইউনিটে পরীক্ষা দিতে পারতো না। পরে কি করা হলো, এই যে ডি ইউনিট নামে একটা ইউনিট ছিল যেখানে সবাই পরীক্ষা দিতে পারতো, সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট। তারা কি করতো, সায়েন্সের স্টুডেন্ট ডি ইউনিটে পরীক্ষা দিলে বি ইউনিটের সিট বা সি ইউনিটের সিট তারা পেত। অর্থাৎ নিজের বিভাগের বাইরে অন্য বিভাগে, অন্য ইউনিটের ডিপার্টমেন্টগুলোতে যদি পড়াশোনা করতে চাও, তখন আমাকে পরীক্ষা দিতে হতো কোথায়? এই যে ডি ইউনিট, অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিটে। আমি এখানে লিখলাম বিভাগ চেঞ্জ। ওকে, এখন তোমরা বুঝবা। এরপরে 2022-23 অর্থাৎ আমাদের অ্যাডমিশন টাইমে কি করা হলো, ডি ইউনিট অ্যাবলিশ করে দেওয়া হলো কমপ্লিটলি। এই বছর থেকে সিস্টেম হলো এ বি সি ইউনিটে সব ব্যাকগ্রাউন্ডের সবাই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এ তে আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, বি তে সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, এবং সবাই। ঠিক আছে, কোনো ডি ইউনিট নেই, সব ইউনিটে সব ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে। কিন্তু একটা ব্যাপার কিন্তু ফিক্স থাকছে, সেটা হলো এই ইউনিটে অবশ্যই, যেহেতু সায়েন্স ফ্যাকাল্টি, এখানে অবশ্যই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছেলেমেয়েদের সিট বেশি থাকবে। বি ইউনিটে হিউম্যানিটিজের সিট বেশি, সি ইউনিটে একইভাবে কোন ইউনিটের সিট বেশি থাকবে, অবশ্যই কমার্স স্টুডেন্ট। ওকে, এই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাবো আমরা নেক্সট স্লাইডে। অর্থাৎ আমাদের অবশ্যই আমরা কোন ব্যাপারটা কভার করছি, আমরা কভার করব কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট নিয়ে, অর্থাৎ বি ইউনিট। ঠিক আছে, এবার আমরা দেখি পরের স্লাইড কি বলছে। পরের স্লাইড বলছে যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস। অর্থাৎ এই যে 22-23 শিক্ষা বছরে আমাদের কি করা হলো, ডি ইউনিট অ্যাবলিশ করে দেওয়া হলো। এখন কি হবে? ঠিক আছে, এখন আমি যে কলেজে ভয় পেয়েছিলাম যে আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না, সেই ভয়টা কিন্তু আসলে কি কার্যকর হয় নাই, কারণ আমি পরীক্ষা দিতে পেরেছিলাম এবং
এই যে বিজ্ঞান ইউনিটে দেখো এখানে লেখা আছে খুব সুন্দর করে যে বিজ্ঞান ইউনিটের 908টা সিট, ঠিক আছে, বিজ্ঞান ইউনিটের 908টা সিট। এই 908টা সিটের মধ্যে একটা আমি অবশ্যই পেয়েছিলাম, এজন্যই আমি আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তাই না? মানবিকের যে 1744 সিট ছিল এগুলোর কিন্তু কোনো ক্ষতি হয় নাই ডি ইউনিট সরানোর কারণে, কারণ এই সিটগুলো অলরেডি এক্সিস্ট করতো এবং ডি ইউনিটের মাধ্যমে অন্য ইউনিটের এই স্টুডেন্টগুলো কি মানবিক ফ্যাকাল্টিতে অর্থাৎ আর্টস ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ঢুকে যেত। অর্থাৎ এখন তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আসল বিন্যাসটা হলো এরকম, যারা বিজ্ঞান থেকে আছো, বিজ্ঞান থেকে পরীক্ষা দেওয়ার প্ল্যান করছো, তোমাদের জন্য সিট 908টা। যারা মানবিক থেকে আছো অর্থাৎ হিউম্যানিটিস দিয়ে পড়াশোনা করছো, এখন তোমাদের জন্য অনেক সিট, 1744টা সিট। কিন্তু ভালো সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কিন্তু রেজাল্ট অনেক ভালো করতে হবে, অনেক এফোর্ট দিতে হবে। ব্যবসায় শিক্ষা যারা আছে তোমাদের জন্য সিট আসলে এখানে অনেক কম, 282টি, কারণ তোমাদের একটি স্বতন্ত্র ইউনিট তো আছে, সি ইউনিট, তাই তো? এবার আমরা দেখি আমাদের আর কি জানতে হবে বি ইউনিট নিয়ে। আমরা বিষয়গুলো সম্পর্কে জানবো। অবশ্যই তোমরা একটা ইউনিটে পরীক্ষা দিচ্ছ, সেখানে কি কি ডিপার্টমেন্ট আছে, কি মেজর নিয়ে তুমি তোমার ব্যাচেলর শেষ করবা বা অনার্স লাইফ শেষ করতে যাচ্ছ, অবশ্যই সেই সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকা দরকার। দেখো কলা অনুষদ, আমরা অনেক সময় ভেবে থাকি বি ইউনিটে পরীক্ষা দেওয়া মানে তো আর্টসে পড়া, তাই না? অ্যাকচুয়ালি আর্টস সম্পর্কে আমরা একটু সম্পূর্ণ ভুল ধারণা পোষণ করি। কারণ কি জানো, আর্টস শব্দের অর্থ হলো কলা, এবং আর্টস ফ্যাকাল্টির কিছু পার্টিকুলার সাবজেক্ট আছে, ইকোনমিক্স, ল, আইআর, এগুলো আর্টস না। বাংলা, ইংলিশ এবং আরো কিছু দেখো সফিস্টিকেটেড কিছু সাবজেক্ট আছে, এগুলো আর্টস। দেখি কি কি আছে, আমরা দেখি বাংলা, ইংরেজি খুবই হাইলি ডিমান্ডেড একটা ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের। আরবি, ফার্সি ভাষা সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, দর্শন বা ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ, ভাষা বিজ্ঞান বা লিঙ্গুইস্টিক বলা হয় এটাকে, মিউজিক, বিশ্ব ধর্ম সংস্কৃতি এবং নৃত্যকলা বা ডান্স। অর্থাৎ দেখতে পাচ্ছ খুবই প্যাশনেট কিছু সাবজেক্ট আছে আর্টস ফ্যাকাল্টিতে। এবং টিচার হওয়ার জন্য যাদের এইম আছে, যারা টিচার হওয়ার জন্য একটা ফ্যাসিনেশন চেরিশ করছো তোমাদের মাঝে, বা পড়াতে ভালো লাগে, অন্যকে শেখাতে ভালো লাগে, অবশ্যই আর্টস ফ্যাকাল্টি ক্যান বি ইওর চয়েস। ওকে, এরপরে দেখি সোশ্যাল সায়েন্সকে তুমি কিন্তু আর্টসের সাথে এক করতে পারবে না, কারণ আর্টস অনেকটা প্যাশনের সাথে রিলেটেড। সোশ্যাল সায়েন্স আমাদের বর্তমান বিশ্বের সাথে অনেকভাবে সম্পর্কিত। সোশ্যাল সায়েন্স বলতে কি, আমাদের চারপাশে যে সমাজ আছে এটা রিলেটেড যে পড়াশোনাগুলো, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন লাগবে, আমাদের অবশ্যই অর্থনীতিবিদ লাগবে, আমাদের একজন পলিটিক্যাল থিঙ্কার লাগবে, আমাদের একজন সোশিয়োলজিস্ট লাগবে, আমাদের একজন ডিপ্লোম্যাট লাগবে। অর্থাৎ সোশ্যাল সায়েন্সের গুরুত্ব কিন্তু তুমি কমাতে পারছো না কোনোভাবেই, তাই না? এবার দেখি সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান অনুষদের বিষয়সমূহ কি কি। অবশ্যই দেখো অর্থনীতি বা ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, আন্তর্জাতিক সম্পর্ক বা আইআর নামে পরিচিত এই বিভাগটি, সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশিওলজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন বা এই সাবজেক্টটি খুবই ডেভেলপমেন্ট স্টাডিজ নামে খুবই পরিচিত, ঠিক আছে? টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি খুব প্যাশনেট একটা সাবজেক্ট, যাদের প্যাশন আছে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। কমিউনিকেশন ডিসঅর্ডার, প্রিন্টিং এন্ড পাবলিকেশন, জাপানিজ স্টাডিজ। ওকে, সামাজিক বিজ্ঞান অনুষদের কিছু বিষয় আমরা দেখলাম বা ডিপার্টমেন্টের গুলোর নাম দেখলাম। এছাড়া ফ্যাকাল্টির বাইরে কিছু ইনস্টিটিউট আছে, যেমন আইইআর বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওইগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? দেখো বাইরের ইনস্টিটিউট বলতে কি আছে। ল বা আইন অনুষদ, ল ডিপার্টমেন্টে বলা হয়, ডিপার্টমেন্ট অফ ল বলা হয় অনেক সময়। আইন অ্যাকচুয়ালি নিজস্ব ফ্যাকাল্টি, ঠিক আছে? ল ফ্যাকাল্টি অফ ল। এরপর ভূগোল ও পরিবেশ, এটা বি ইউনিটের সাবজেক্ট, বি ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি পেতে পারো, বাট এটা কোন ফ্যাকাল্টির আন্ডারে? আর্ট এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ফ্যাকাল্টি, ঠিক আছে? মনোবিজ্ঞান তুমি পেতে পারো, বাট এটা বায়োলজি ফ্যাকাল্টির আন্ডারে। স্বাস্থ্য অর্থনীতি অর্থাৎ হেলথ ইকোনমিক্স আমরা যেটাকে বলছি, স্বাস্থ্য অর্থনীতি, এটা তুমি পেতে পারো কিভাবে? অবশ্যই বি ইউনিটের পরীক্ষা দিয়ে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আইইআর যা বলা হচ্ছে, ইট অফার্স ইউ বিএড ডিগ্রি। ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, এটাও একটা বি ইউনিটের প্রমিনেন্ট সাবজেক্ট। এরপর দেখি আর কি আছে। আইএমএল বা আধুনিক ভাষা ইনস্টিটিউটের কয়েকটি কোর্স তোমরা अवेलेबल পাবা বি ইউনিটে। একটি হলো বিএ ইন ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাঙ্গুয়েজ বা ইএসওএল বলা হয় এটাকে।
BA in French language, BA in Chinese language and culture, BA in Japanese language and culture. ওয়েল আমরা জানলাম যে বি ইউনিটে কি কি সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারবা, বি ইউনিটের কি কি সাবজেক্ট আছে। এবার আমরা জানবো বি ইউনিটে তোমার পরীক্ষা দেওয়ার জন্য লিস্ট রিকোয়ারমেন্টটা কি, তোমার একদম প্রাথমিক যোগ্যতাটা কি। তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর যোগফল অ্যাট লিস্ট 7.5 থাকতে হবে এবং পার্টিকুলারলি আলাদাভাবে দুইটাতে 3 থাকতে হবে। ওকে, এরপরে আসে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ এর যোগফল থাকতে হবে কমপক্ষে 8 এবং আলাদাভাবে 3.50 থাকতেই হবে। এবার আমরা কমার্স ফ্যাকাল্টির ক্ষেত্রে দেখি, এসএসসি ও এইচএসসি দুইটা মিলে থাকতে হবে কত, দুইটা মিলে থাকতে হবে 7.5 এবং আলাদাভাবে 3 থাকতে হবে। আর অবশ্যই ডিউতে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেটা হলো সেকেন্ড টাইমিং ডিউতে নাই, ডিউ শুধুমাত্র ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিতে পারে, অর্থাৎ সেই বছরে এইচএসসি যারা দিয়েছো তোমরা এলিজিবল থাকবা ডিউতে পরীক্ষা দেওয়ার জন্য, এটা যে কোনো ইউনিটে। ওকে, এবার দেখি পরীক্ষার ধরন ও নাম্বার বন্টন। পরীক্ষা পার্টিকুলারলি অ্যাডমিশন টেস্ট যেটা ডিউ বি ইউনিটে দুই ভাবে হয়ে থাকবে, রিটেন থাকবে এবং এমসিকিউ থাকবে। এখন আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত জানবো। দেখো আমি একটু শর্টে লিখেছি যাতে তোমাদেরকে বোর্ডে বোঝাতে পারি। বাংলা, এই যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 3 সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। ওকে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তবে অন্যান্য অ্যাডমিশন টেস্টের তুলনায় সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি খুবই ইন ডেপথ তোমাদের পড়াশোনা করতে হবে, অর্থাৎ এত ইজি কোশ্চেন আসবে না, একদম বইয়ের প্রথম লাইন থেকে কোশ্চেন অবশ্যই আসবে না। সো একটু ডেপথ পড়াশোনা করতে হবে। এবং বাংলা থেকে, বাংলা 15টা এমসিকিউ থাকবে ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে। ওকে, ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে 15টা এমসিকিউ থাকবে। সেম ভাবে ইংরেজিতে 15টা এমসিকিউ ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে। সাধারণ জ্ঞান শুধুমাত্র থাকবে 30 মার্ক, সম্পূর্ণ নৈর্ব্যক্তিক। এবং বাংলা এবং ইংরেজিতে তোমার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে 20 মার্ক রিটেন থাকবে। রিটেনের 20 মার্ক এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ রিটেনে অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে ফেল করে, অর্থাৎ তোমার এমসিকিউ মার্ক অনেক ভালো, তুমি অনেক পড়াশোনা করেছো, কিন্তু তোমার রিটেন এক্সপ্রেশন খারাপ, অর্থাৎ তুমি যা মাথার মধ্যে ভাবছো তুমি খাতায় তা রিপ্রেজেন্ট করতে পারছো না। অবশ্যই এটা খুব বড় প্রবলেম, তাই তো? এবার আমরা দেখি সাধারণ জ্ঞানে 30 মার্ক এমসিকিউ থাকলো, অর্থাৎ টোটাল 100 মার্কের এই অ্যাডমিশন টেস্ট। অপরদিকে তোমাকে দেখতে হবে জিপিএ ভিত্তিক কিছু নম্বর আছে, অর্থাৎ তুমি ধরো এসএসসি তে তোমার জিপিএ 4.5, এইচএসসি তে তোমার জিপিএ 5। ওকে, এখন তুমি এই 100 মার্কের মধ্যে তুমি ধরো সিকিউর করেছো 65 মার্ক, 65 মার্ক। ওকে, এখন 65 মার্কের সাথে তোমার কত যোগ হবে এটা আমি তোমাকে বুঝিয়ে দেই। তোমাদের দেখো জিপিএ এর সাথে 2 দ্বারা গুণ করা হবে, অর্থাৎ 4.5 * 5 * 2, এদিকে 9 এদিকে 10, অর্থাৎ টোটাল 19 মার্ক তোমার যোগ হবে। ওকে, কার সাথে যোগ হবে? তুমি অ্যাডমিশন মার্কে, অ্যাডমিশনে কত মার্ক সিকিউর করেছো তার সাথে, এটার সাথে যদি আমি 19 মার্ক যোগ করি তাহলে দেখো তো কত হয় 84। এই 84 মার্ক তুমি কতের মধ্যে পেয়েছো? 100 এর মধ্যে না, কিন্তু এই 84 মার্ক তুমি পেয়েছো 120 এর মধ্যে। ঠিক আছে, এটাই তোমার অ্যাডমিশনের ফাইনাল মার্ক এবং এটার উপর বেস করে তোমার মেরিট পজিশন দেওয়া হবে। তুমি বুঝতে পেরেছো? এখন দেখো বি ইউনিট, এই ইউনিটটা নিয়ে আমাদের অনেক রকম ভুল ভ্রান্তি ছিল। আমরা ভাবতাম যে এটাই ডি ইউনিট, এটাই বিভাগ পরিবর্তন। অ্যাকচুয়ালি ডি ইউনিট বলতে কিছু এক্সিস্ট এখন করে না। আমাদের যদি বলা হয় যে তুমি কি ডি ইউনিটে পরীক্ষা দিবা, অ্যাকচুয়ালি না, আমি ডি ইউনিট বলতে কিছু এক্সিস্ট করে না, ডি ইউনিটে আমরা পরীক্ষা দিতে পারবো না। আমার যদি এই সাবজেক্টগুলো, আমি একটু আগে তোমাদের যে সাবজেক্টগুলো দেখালাম, এই সাবজেক্টগুলোর প্রসপেক্ট তুমি একটু ঘাটিয়ে দেখো, তুমি দেখো তোমাদের ফিউচারে ডিপ্লোম্যাট হওয়ার জন্য বা একজন ইকোনমিস্ট হওয়ার জন্য তোমার কি নিয়ে পড়াশোনা করতে হবে, অবশ্যই তুমি কিছু খুঁজে পাবা এই বি ইউনিটের ভিডিওতে। কেননা ওই যে বললাম, ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন সমাজের দরকার, একজন ইকোনমিক্স দরকার, একজন পলিটিক্যাল থিঙ্কার দরকার, একজন সোশিওলজি দরকার এবং একজন কি ডিপ্লোম্যাট দরকার। না হলে কি দেশের যুদ্ধই হবে, দেশের মধ্যে আর শান্তি থাকবে না, তাই তো? এবার দেখি, আমরা দেখলাম মান বন্টন সম্পর্কে বিস্তারিত ভিডিও। সো আমাদের বি ইউনিট সম্পর্কিত যত ভুলভ্রান্তি ছিল, বিভাগ ভিত্তিক অথবা পরীক্ষা কিরকম হয়, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে কিনা, সব রকম ভিডিও কিন্তু আমরা আনলাম, তাই তো? আর মন খারাপ করার কোনো কারণ নেই, যেহেতু বললাম ডিউ শুধুমাত্র ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিতে পারবে। আমরা আরেকটি ভিডিও আনবো সেকেন্ড টাইমারদের জন্য, ততক্ষণ আমাদের পাশে থাকবে, আশা করি অন্বেষণ তোমাদের পাশে আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।